হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানব প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে। মূলত প্রসেস শিডিউলিং অ্যালগোরিদমের উপর আরও অনেকগুলো ভিডিও রয়েছে। এগুলো প্রত্যেকটা ভিডিও একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম, প্রসেস বলতে কি বোঝায়? প্রসেস বলতে বোঝায় প্রোগ্রাম ইন এক্সিকিউশন, যেটা এক্সিকিউট হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা প্রসেস বলছি। এবং শিডিউলিং বলতে কি বোঝাচ্ছি, ধরুন আপনার সিপিইউ এবং সেখানে অনেকগুলো প্রসেস যাবে এবং এক্সিকিউট হবে, P1, P2 অ্যান্ড P3। তাহলে কোন প্রসেসটা আগে যাবে, কে আগে এক্সিকিউট হবে, এইটা শিডিউল করা হয়ে থাকে। এবং এই শিডিউল করার জন্য কিছু অ্যালগোরিদম ইউজ করা হয়ে থাকে এবং সেটাকেই বলে প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম। আমরা টোটাল 5টা অ্যালগোরিদম সম্পর্কে জানব। প্রথমটি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, দ্বিতীয়টি হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, থার্ড শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, পরেরটি হচ্ছে প্রায়োরিটি, এবং সবার লাস্টে আমরা জানব রাউন্ড রবিন সম্পর্কে। এই অ্যালগোরিদমগুলো কে কিভাবে কাজ করছে এটা বুঝতে হলে এবং কোন অ্যালগোরিদমে কোন প্রসেসটা আগে আসছে এই ব্যাপারগুলো ক্যালকুলেট করতে হলে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। তো এই ভিডিওতে মূলত আমরা ওই টার্মগুলো সম্পর্কে আলোচনা করব এবং তারপরের ভিডিওগুলো থেকে আমরা প্রত্যেকটি অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করে থাকব। প্রথমেই আমরা জানব অ্যারাইভাল টাইম সম্পর্কে। অ্যারাইভাল টাইম বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? অ্যারাইভাল ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু অ্যারাইভ করছে সেই সময়টাকে অ্যারাইভাল টাইম বলা হয়। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরুন আপনার বাসায় গেস্ট এসেছে। তাহলে আপনার বাসায় গেস্ট কখন আসলো? আমরা ধরে নিচ্ছি আপনার বাসায় গেস্ট এসেছে 10 সেকেন্ডে। তাহলে এই 10 সেকেন্ডটা হচ্ছে অ্যারাইভাল টাইম। আর আমরা যদি একটু কম্পিউটারের ভাষায় বলি তাহলে প্রসেস 1 সিপিইউয়ে এসেছে 1 সেকেন্ডে। তাহলে প্রসেস 1-এর অ্যারাইভাল টাইম কত? অবভিয়াসলি 1। এই চ্যাপ্টারে যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব কোন অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটার উপর, সেক্ষেত্রে আমাদের কোশ্চেনে অ্যারাইভাল টাইমটা সবসময় দেয়া থাকবে। যদি কোশ্চেনে দেয়া না থাকে তাহলে ধরে নিতে হবে সবগুলো প্রসেসের অ্যারাইভাল টাইম সেম। লাইক আমার কাছে যদি প্রসেস থাকে P1, P2, P3 এবং কোশ্চেনে এটার কোনো অ্যারাইভাল টাইম দেয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে প্রত্যেকে একই সময়ে সিপিইউতে এসেছিল। এবার আমরা কমপ্লিশন টাইম সম্পর্কে জানবো। কমপ্লিশন টাইম এই ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারছি কোনো একটি কাজ কমপ্লিট করতে যে সময় লাগে সেটাই হচ্ছে কমপ্লিশন টাইম। আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন এ নামে একজন প্লেয়ার আছে যে এখান থেকে দৌড়াতে শুরু করলো এবং তাকে এই প্লেসে পৌঁছাতে হবে। তাহলে সে যখন এখান থেকে দৌড়াতে শুরু করলো, সে এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিল, তারপর আরও কিছুক্ষণ গিয়ে আরও কিছুক্ষণ রেস্ট নিল, তারপর সে তার ডেস্টিনেশনে পৌঁছেছে। তো সে শুরু করেছিল 0 সেকেন্ড টাইমে, কিন্তু টোটাল জার্নিটা তার কমপ্লিট করতে সময় লেগেছিল 30 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি তার কমপ্লিশন টাইম হচ্ছে 30 সেকেন্ড। সে কোথায় ওয়েট করছে, সে কতক্ষণ টাইম ওয়েস্ট করছে, ডাজন্ট ম্যাটার, সে কতক্ষণেই শেষ করেছে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। আমরা যদি একটু কম্পিউটারের ভাষায় দেখি, সিপিইউ এর কাছে একটি প্রসেস P1 সে আসছে, সে 0 সেকেন্ডে অ্যারাইভ করেছিল এবং সে টোটালি এক্সিকিউট করে কমপ্লিট হতে সময় নিয়েছিল 30 সেকেন্ড। তাহলে তার কমপ্লিশন টাইম কত হবে? অবভিয়াসলি 30 সেকেন্ড। সে কতক্ষণ এক্সিকিউট হয়েছে, তার অ্যাকচুয়ালি দৌড়াতে কতক্ষণ সময়ের প্রয়োজন ছিল, সে হয়তো চাইলে সে যদি অপেক্ষা না করতো এই প্লেসগুলোতে তাহলে হয়তো আরও তাড়াতাড়ি সে এক্সিকিউট করতে পারতো বা আরও তাড়াতাড়ি সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতো। কিন্তু কমপ্লিশন টাইম হচ্ছে সে মাঝখানে কোথায় টাইম ওয়েস্ট করেছে ডাজন্ট ম্যাটার, সে টোটালি অ্যাকচুয়ালি কমপ্লিট করেছে কতক্ষণে, সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। এবার আমরা রেসপন্স টাইম সম্পর্কে জানবো। রেসপন্স টাইম বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? কে কত দ্রুত রেসপন্স করছে। আমি একজনকে ডাকলাম, সে কত দ্রুত আমার কাছে আসলো, কত সময় লাগলো তার আমার কাছে আসতে, এটা হচ্ছে রেসপন্স টাইম, রাইট? তাহলে যার ওয়েটিং টাইম যত কম, ডেফিনেটলি তার রেসপন্স টাইম তত বেশি।
একজনকে আমি ডাকলাম, সে আমাকে 10 মিনিটস আমি একজনকে ডাকলাম, আমার কাছে আসতে বললাম, সে আমাকে 10 মিনিটস ওয়েট করালো। তাহলে ডেফিনেটলি সে আমাকে ওয়েট করাচ্ছে বেশিক্ষণ, তার মানে সে রেসপন্স করছে অনেক দেরিতে। কিন্তু আমি অন্য আরেকজনকে ডাকলাম, সে আবার খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো, তাহলে তার রেসপন্স টাইম কি অনেক বেশি, সে অনেক তাড়াতাড়ি রেসপন্স করছে। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরুন এ নামের একজন ব্যক্তি আছে এবং বি নামের আরেকজন ব্যক্তি আছে। এবার সি নামের একজন ব্যক্তি এ কেও ডাক দিয়েছে এবং সি কেও ডেকেছে, কিন্তু এ সি এর কাছে পৌঁছাতে সময় নিয়েছিল 30 সেকেন্ড, কিন্তু সেম জায়গায় বি সময় নিয়েছিল অনলি 20 সেকেন্ড। তাহলে কার রেসপন্স টাইম বেশি? অবভিয়াসলি বি এর রেসপন্স টাইম বেশি, সে খুব দ্রুত সি এর কাছে চলে গিয়েছিল। এবার আমরা জানবো বার্স্ট টাইম সম্পর্কে। এটিও কোশ্চেনে দেয়া থাকবে, ডেফিনেটলি কোশ্চেনে দেয়া থাকবে, আদারওয়াইজ আমরা আসলে অ্যান্সার করতে পারবো না। এবার বার্স্ট টাইম বলতে কি বোঝায়, আসুন সেটা বোঝার চেষ্টা করি। কমপ্লিশন টাইম বোঝানোর সময় আমি একটি দৌড়ানোর উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, সেখানে কতক্ষণে সে কমপ্লিট করছে সেটা হচ্ছে তার কমপ্লিশন টাইম, এটা বুঝিয়েছিলাম। এখন দেখুন, সে যখন এখান থেকে দৌড়ানো শুরু করেছিল এবং তার ডেস্টিনেশন ছিল এখানে, এতটুকু জায়গা যাওয়ার জন্য তার একটা ফিক্সড টাইম আছে। লাইক তাকে মিনিমাম এত সেকেন্ড স্পেন্ড করে সেখানে পৌঁছাতে হবে। আমরা ধরে নিচ্ছি তাকে 10 সেকেন্ড স্পেন্ড করতে হবে। মিনিমাম 10 সেকেন্ড স্পেন্ড না করলে সে এই প্লেস থেকে এই প্লেসে যেতে পারবে না। কিন্তু সে পৌঁছেছিল কতক্ষণে? সে পৌঁছেছিল 30 সেকেন্ডে। তো তার পৌঁছাতে সময় লেগেছিল 30 সেকেন্ড, কারণ সে মাঝখানে অনেক জায়গায় ওয়েট করেছিল, দেন সে পৌঁছেছিল। কিন্তু তার অ্যাকচুয়ালি পৌঁছানোর জন্য 10 সেকেন্ড দরকার ছিল। এটা হচ্ছে বার্স্ট টাইম। আমরা যদি কম্পিউটারের ভাষায় বোঝার চেষ্টা করি, ধরুন একটি প্রসেস P1, তার টোটাল এক্সিকিউশন টাইম 10 সেকেন্ড, অর্থাৎ ডেফিনেটলি সিপিইউকে তাকে 10 সেকেন্ড প্রসেস করতে হবে, তাহলে সে টোটালি এক্সিকিউট হবে। কিন্তু এমনও হতেই পারে যে সে 30 সেকেন্ড টাইম নিয়েছে, কারণ মাঝখানে সে ওয়েট করেছে অনেকক্ষণ, এই কারণে তার কমপ্লিশন টাইম 30 সেকেন্ড হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি তাকে এক্সিকিউট করার জন্য কত সেকেন্ড দরকার? ডেফিনেটলি 10 সেকেন্ড দরকার। মাঝখানে কতক্ষণ ওয়েট করছে এটা আমাদের দেখার বিষয় না, অ্যাকচুয়ালি সে কাজ করবে কতক্ষণ, সে এক্সিকিউট করবে কতক্ষণে? 10 সেকেন্ডে। এটাই হচ্ছে বেসিক্যালি বার্স্ট টাইম। এবার আমরা জানবো টার্ন অ্যারাউন্ড টাইম সম্পর্কে। টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, এবং এটার সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আমরা যে অ্যারাইভাল টাইম আমাদের কোশ্চেনে দেয়া থাকবে সেটা, এবং কমপ্লিশন টাইম মানে হচ্ছে একটা প্রসেস কতক্ষণে কমপ্লিট হচ্ছে, সেখান থেকে আমাদের অ্যারাইভাল টাইমটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। লাইক কোনো একটি প্রসেস 0 সেকেন্ডে অ্যারাইভাল করেছিল, তার মানে তার অ্যারাইভাল টাইম 0, এবং তার টোটালি কমপ্লিট হতে সময় লেগেছিল 30। তাহলে আমরা বলতে পারি 30 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 30, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কত? 30। এবার আমরা জানবো ওয়েটিং টাইম সম্পর্কে। ওয়েটিং টাইম অ্যাকচুয়ালি কি, একটা প্রোগ্রাম কতক্ষণ ওয়েট করছে। ওই যে উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, একজন এখান থেকে দৌড়াতে শুরু করেছে, তার ডেস্টিনেশন ছিল এখানে, বাট সে মাঝখানে দুইটা জায়গায় ওয়েট করেছিল। এই যে মাঝখানে দুটো প্লেসে সে ওয়েট করলো, এটা হচ্ছে তার ডেফিনেটলি ওয়েটিং টাইম। তাহলে এই ওয়েটিং টাইমটা আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? তার টোটাল এখানে কত সময় লেগেছিল? 30 সেকেন্ড টাইম লেগেছিল তার, অর্থাৎ টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, সেটা টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা যদি বার্স্ট টাইম মাইনাস করি তাহলে আমরা ওয়েটিং টাইম পাবো। বার্স্ট টাইম কেন মাইনাস করব? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম, অর্থাৎ ওর যেতে তো সময় লাগতো 10 সেকেন্ড, অর্থাৎ তার টোটালি এক্সিকিউট করার জন্য মিনিমাম 10 সেকেন্ড দরকার ছিল, কিন্তু সে 30 সেকেন্ডে পৌঁছেছে। তাহলে সে 20 সেকেন্ড ওয়েট করেছে। ধরুন আপনি একটি প্লেস থেকে আরেকটি প্লেসে যাবেন, আপনার সেখানে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় ছিল হচ্ছে 1 আওয়ার, অর্থাৎ মিনিমাম 1 আওয়ারে আপনি ওই প্লেসে পৌঁছাতে পারবেন, তার আগে তো পৌঁছাতে পারবেন না। কিন্তু রাস্তায় জ্যাম ছিল, আপনি আটকে গিয়েছেন রাস্তায়, যে কারণে আপনার
2 ঘন্টা আরও এক্সট্রা লেগেছে। তাহলে এই যে 2 ঘন্টা এক্সট্রা লাগলো আপনি তাহলে পৌঁছেছেন কখন? 3 ঘন্টায় পৌঁছেছেন। আপনার পৌঁছানোর কথা ছিল 1 ঘন্টায়, আপনি পৌঁছেছেন 3 ঘন্টায়। তাহলে 3 ঘন্টা থেকে আমরা যদি 1 ঘন্টা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 2 ঘন্টা। এই 2 ঘন্টা কি ছিল? আপনার ওয়েটিং টাইম ছিল। এই দুইটা ক্যালকুলেশন আমাদের ম্যাথে ক্যালকুলেট করতে হবে। এই সূত্রটা ডেফিনেটলি আপনাদের মাথায় রাখতে হবে, দেন আপনারা ম্যাথ করতে পারবেন। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যালগোরিদম দেখব, কিভাবে বেসিক্যালি অ্যালগোরিদমগুলো কাজ করছে সেটা সম্পর্কে জানবো। এই ভিডিও লেকচারগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের পরামর্শ অনুযায়ী নেক্সট ভিডিওগুলো মেক করার ট্রাই করব।